হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো ফিজিক্সের 3 নাম্বার ভিডিও আজকে পরিমাপক যন্ত্র, বিভিন্ন পরিমাপক যন্ত্র সম্বন্ধে 20টি বাছাই করা কোয়েশ্চেন সম্পূর্ণ বর্ণনা সহ নিয়ে আজকের ভিডিও। সম্পূর্ণটাই কিন্তু PYQ সেকশন আকারে আমাদের চলছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেনগুলো নিয়েই আমরা আলোচনা করছি। শুধুমাত্র রেলওয়ে এক্সাম যে ক্লিয়ার হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যান্সারে, শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে WBP উইথ কেপি, PSC সহ সমস্ত SSCর পরীক্ষা কিন্তু এই কোয়েশ্চেন অ্যান্সার থেকে পরীক্ষায় আসার চান্স রয়েছে। ঠিক আছে, আপকামিং 2024-এ যতগুলো পরীক্ষা রয়েছে, রেগুলার রাত 8টা থেকে এই সেশনটা চলছে। বাইলিঙ্গুয়ালি PDF পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও এবং রেগুলারের সিরিজগুলো দেখতে থাকো। আগে দুটো সিরিজ হয়ে গেছে আমাদের, কিন্তু সায়েন্সের যে সিরিজ ক্লাস রুটিনটা যদি একটুখানি দেখে নিই, সায়েন্সের স্পেশাল সিরিজ থাকছে রাত 8টা থেকে। তো এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেই কিন্তু আলাদা আলাদা ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ, সম্পূর্ণটাই PYQ আকারে। ঠিক আছে, বাইলিঙ্গুয়ালি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস সকাল 7টায়, ইংলিশের ভিডিও সন্ধ্যে 7টায়, ম্যাথ GI লাইভ আকারে থাকছে রাত 10টা থেকে। ঠিক আছে, যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়নি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও PDF নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো আজকের 1 নাম্বার কোশ্চেন দেখে নাও, RRB NTPC-তে আসা। বলছে রিক্টার স্কেল সম্বন্ধে কোনটা মিথ্যা বা কোনটা ভুল বলা হয়েছে। রিক্টার স্কেল সম্বন্ধে কোনটা ভুল? তো রিক্টার স্কেল সম্বন্ধে বলা হয়েছে এটি 1935 সালে চার্লস রিক্টার এবং গুটেনবার্গ দ্বারা তৈরি করা হয়েছিল। এটি একটি লগারিদমিক স্কেল। এটি সিসমোমিটার ব্যবহার করে পরিমাপ করা হয়। রিক্টার স্কেলে 8 থেকে 9 মাত্রার মান হলো হালকা ভূমিকম্প। তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, অপশন নাম্বার ডি। 8 থেকে 9 মাত্রা মানে প্রচুর পরিমাণে ভূমিকম্প, মানে ধ্বংস হয়ে যাওয়ার মতো। 8 থেকে 9, ঠিক আছে। 3-4 মানে সেই পর্যায়ে চলে যায়, তো 8-9 মানে অনেক বড় একটা ভূমিকম্প। তো এটা হালকা ভূমিকম্প নয়, এটা ভুল আছে আমাদের। তাহলে রিক্টার স্কেলে 8 থেকে 9 মানে ধ্বংসাত্মক ভূমিকম্প। রিক্টার ম্যাগনিটিউডে স্কেল হলো ভূমিকম্পের শক্তি বা মাত্রা বলতে ব্যবহৃত সংখ্যার একটি স্কেল। চার্লস রিক্টার এবং গুটেনবার্গ 1935 সালে এটা তৈরি করে, মানে এগুলো সমস্তটাই রিক্টার স্কেল সম্বন্ধে আমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, এবং এটা ভুল রয়েছে। কোশ্চেন নাম্বার 2 চলে আসো, RRB NTPC বলেছে তরলের ঘনত্ব পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র কি? তরলের ঘনত্ব পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র হাইগ্রোমিটার, হাইড্রোমিটার, হাইপসোমিটার নাকি ফ্যাদোমিটার? ঠিক আছে, ফ্যাদোমিটার। ঠিক আছে, ফ্যাদোমিটার হবে, এটা ফ্যাথো নয়, ফ্যাদোমিটার। সঠিক উত্তর হয়ে যাচ্ছে হাইড্রোমিটার। হাইড্রোমিটার তরলের ঘনত্ব পরিমাপ করে। ঠিক আছে, হাইগ্রোমিটার কিন্তু আর্দ্রতা পরিমাপ করে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, আগের ভিডিওটাও এই সম্বন্ধে বেশিরভাগটা বলা ছিল। আজকেরটাতে তোমরা 10 থেকে 12টা কোশ্চেন এই সম্বন্ধে পাচ্ছ। তারপরে এটা মুভ অন করছে আমাদের এটাই মুভ অন করছে, মানে 13-14 নম্বর কোশ্চেন থেকে আমাদের রয়েছে হচ্ছে স্কেলার অ্যান্ড ভেক্টর। ঠিক আছে, স্কেলার অ্যান্ড ভেক্টরের কনসেপ্ট শুরু হয়ে যাচ্ছে। ওকে, তো চলে আসো এখানে আমাদের অপশন নাম্বার বি, হাইড্রোমিটার হলো আমাদের তরলের ঘনত্ব পরিমাপ করা। 3 নম্বর কোশ্চেনটা চলে আসো। 3 নম্বর কোশ্চেন বলেছে, দেখো এটাও NTPC-তে এসেছে 2016। বলেছে পানি অর্থাৎ পানীয় জিনিস আবিষ্কারের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? পানীয় জিনিস আবিষ্কারের জন্য মানে জলের জিনিস আবিষ্কারের জন্য হুইচ ইনস্ট্রুমেন্ট ইউজড ডিসকভারিং দ্য থিংস ইন ওয়াটার? জলের জিনিস ব্যবহারের জন্য কোনটা ব্যবহার করা হয়? এটা হচ্ছে সোনার ব্যবহার করা হয়। সোনার। ঠিক আছে, সোনারের ফুল ফর্ম কি? সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এটা একটা এমন একটা কৌশল অন্যান্য জাহাজের মতো জলের পৃষ্ঠের নিচে থাকা বস্তুগুলোকে নেগেটিভ করতে, মানে মোট কথা সোনার কি কোনো একটা তরঙ্গ পাঠালে তার থেকে যে তরঙ্গটা উঠে আসে সেখান থেকে নিচের হাইটটা বোঝা যায়। তার সঙ্গে সঙ্গে জিনিসগুলোকে শব্দের মাধ্যমে, মানে তরঙ্গের মাধ্যমে এর জিনিসগুলোকে সরিয়ে দেওয়ার কাজেও ব্যবহার করা হয় সোনার। ঠিক আছে, মানে জলের তলায় জিনিস আবিষ্কার করার জন্য বলেছে এটা। ঠিক আছে, আবিষ্কার বলতে এখানে কি বলতো, জিনিস বোঝার জন্য। সরাসরি আবিষ্কার বলাটা ভুল, জিনিস বোঝার জন্য কিন্তু এই সোনার ব্যবহার করা হয়। SONAR। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন যেটা আছে, জাহাজে ইকোলোকেশন পরিমাপের জন্য ব্যবহৃত হয় কি? ইকোলোকেশন ব্যবহারের জন্য আলোর গভীরতা, মাছের ঘনত্ব, পানির গভীরতা মানে জলের গভীরতা, নাকি মহাসাগরীয় উদ্ভিদের ঘনত্ব ব্যবহার করা হয়? তো এটা জলের গভীরতা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, জলের গভীরতাকে ব্যবহার করা হয়ে থাকে। এইটা করতে কিন্তু সোনার ব্যবহার করা হয়, একটু আগে আমি বললাম। দুধের ঘনত্ব পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? যে আমাদের ঘনত্ব পরিমাপ, দেখো RRB গ্রুপ ডিতে এসছে, ল্যাক্টোমিটার ব্যবহার করা। আমরা জানি দুধ থেকে কি হয়, ল্যাকটোজ শর্করা থাকে, তাই না, দুধের মধ্যে। তো এটা হচ্ছে ল্যাক্টোমিটার ব্যবহার করা হয়ে থাকে দুধের ঘনত্ব পরিমাপের জন্য। ওকে, এরপর দেখো ভোল্টমিটার
পরিমাপের জন্য ব্যবহার করা হয়। ভোল্টমিটার কি জিনিস পরিমাপের জন্য ব্যবহার করা হয়? তো ভোল্টমিটার ভোল্টেজ ব্যবহারের জন্য পরিমাপ করা হয়। একটি ভোল্টমিটার হলো একটি যন্ত্র একটি বৈদ্যুতিক সার্কিটের দুটি বিন্দুর মধ্যে বৈদ্যুতিক সম্ভাব্য পার্থক্য পরিমাপের জন্য ব্যবহার করা হয়। অ্যানালগ ভোল্টমিটারগুলি সার্কিটের ভোল্টেজের জন্য ভোল্টমিটারে একটি স্কেল জুড়ে একটি পয়েন্টারকে স্থানান্তরিত করা হয়ে থাকে, ঠিক আছে। আর ডিজিটাল ভোল্টমিটার একটি অ্যানালগ টু ডিজিটাল, মানে অ্যানালগ থেকে ডিজিটালে যাচ্ছে রূপান্তরকারী হিসাবে ভোল্টেজের একটি সংখ্যাসূচক প্রদর্শন মানে হচ্ছে প্রদর্শন করে বা দেখায়, ঠিক আছে। তো অ্যানালগ আর ডিজিটালের কাজ কি সেটাও একবার করে আমাদের জেনে রাখতে হবে। 7 নম্বর কোশ্চেন দেখো, গ্রুপ ডি 2018-তে আসে। গ্যালভানোমিটার পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়? গ্যালভানোমিটার পরিমাপের জন্য মানে গ্যালভানোমিটার কোন জিনিসের পরিমাপের জন্য ব্যবহার করা হয়? গতির দিক, চৌম্বক প্রবাহের দিক নির্দেশ করা, শব্দের অভিমুখ নাকি স্রোতের দিক নির্দেশ করার জন্য ব্যবহার করা। তো এটা হচ্ছে গ্যালভানোমিটার হচ্ছে স্রোতের দিক নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়, ইলেকট্রিক স্রোত কিন্তু, ঠিক আছে। একটি গ্যালভানোমিটার একটি ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্র, এটি সার্কিটে বৈদ্যুতিক প্রবাহ, এটা কিন্তু স্রোত মানে সমুদ্র বা নদীর স্রোত ভেবো না, এটা হচ্ছে বৈদ্যুতিক স্রোতের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বৈদ্যুতিক স্রোত বা ইলেকট্রিক প্রবাহ শনাক্তকরণ এবং নির্দেশের জন্য ব্যবহার করা হয়ে থাকে। 8 নম্বর কোশ্চেন দেখো, গ্রুপ ডি 2018 বলেছে যা মোটরের গতি পরিমাপের জন্য ব্যবহার করা হয়। নিচের কোনটি মোটরের গতি পরিমাপের জন্য ব্যবহার করা হয়? স্পিডোমিটার, ভোল্টমিটার, ভেলোমিটার নাকি ল্যাক্টোমিটার? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে স্পিডোমিটার। স্পিডোমিটার এটা হচ্ছে স্পিড পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এ দেখো, এটা একটা অ্যানালজি টাইপের কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, অ্যানালজি। কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদের অঙ্ক বা রিজনিং এর জিনিস নয়, সরাসরি আমাদের ফিজিক্সের জিনিস, ঠিক আছে। এখানে বলেছে অ্যামমিটার ইস্টু বৈদ্যুতিক প্রবাহ, অর্থাৎ অ্যামমিটার দিয়ে বৈদ্যুতিক প্রবাহ মাপা হয়। তাহলে ওহম মিটার দিয়ে কি মাপা হয়? ওহম মিটার দিয়ে কি মাপা হয়? নিশ্চয়ই প্রতিরোধ মাপা হবে। আমি আগের ভিডিওতেও এই জিনিসটা বলেছি, ওহম মিটার দিয়ে কি মাপা হয়? প্রতিরোধ বা রোধকে মাপা হয়, বোঝা গেল। এটাকে ওহম চিহ্ন এইরকম দ্বারা প্রকাশ করা হয় বা OHM ওহম দিয়েও লেখা হয়। 10 নম্বর কোশ্চেন দেখো, বাতাসের শক্তি এবং গতি পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? বাতাসের শক্তি এবং গতি পরিমাপের জন্য ব্যবহার করা হয় অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার শক্তি এবং গতি পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। 11 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি বস্তুকে স্পর্শ না করে তাপমাত্রা পরিমাপ করা হয়? বস্তুকে স্পর্শ না করে তাপমাত্রা পরিমাপ করা হয়। অপশন নাম্বার এ ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে। তোমরা দেখে থাকবে যখন করোনা বা কোভিড টাইম চলছিল, ঠিক আছে, তো তখন যখন ওই যে মানুষের গায়ে টাচ না করে কপালের সামনে ধরে একটা থার্মোমিটার দিয়ে সবার চেক করে করে ব্যাংকগুলোতে সমস্ত জায়গাগুলোতে ঢোকাচ্ছিল যে যার মানে বেশি, মানে হচ্ছে গিয়ে টেম্পারেচার বেশি বা জ্বর এসছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তো ওইখানে ব্যবহার করা হচ্ছে এই ইনফ্রারেড থার্মোমিটারটা, ঠিক আছে। একটা রে পাঠানো হয়, এবার সেটা রিফ্লেকশনে এটা বোঝা যায়। ইনফ্রারেড থার্মোমিটার দ্রুত এবং দূরত্বে বস্তুকে স্পর্শ না করে তাপমাত্রা পরিমাপ করে ফেলতে পারে, ঠিক আছে। এগুলো এতই উপযোগী, ব্যবহার করা এতই সহজ, এমনকি ব্যবহার করার জন্য মজাদার, তার কারখানায় মাছগুলোতে রান্না করে যে কোনো জায়গায় এটা ব্যবহার করা যেতে পারে, এটাই বলা হয়েছে। ওকে, এইখান থেকে যে 12 নম্বর কোশ্চেনটা আমি একটু আগে বললাম, মুভ অন করলো আমাদের কোথায়? স্কেলার এবং ভেক্টর। এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ স্কেলার অ্যান্ড ভেক্টর, এবং এর পরের ভিডিওটাও এই নিশ্চয়ই স্কেলার ভেক্টর নিয়ে আসছে, ঠিক আছে। তো রেগুলার রাত 8টা থেকে কিন্তু এই ধরনের ভিডিও চলছে, তোমরা জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে, আর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। নিচের কোনটি স্কেলার রাশি? নিচের কোনটা স্কেলার রাশি? চাপ, স্থান চ্যুতি, বল নাকি গতিবেগ? স্কেলার রাশি কি? যে রাশি শুধু মান বা ম্যাগনিটিউড আছে, ঠিক আছে, ম্যাগনিটিউড আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই। কি নেই? দিক বা অভিমুখ নেই, সেটাকে বলা হয় হচ্ছে স্কেলার রাশি। ওকে, আর ভেক্টর, তাহলে স্কেলার রাশি আমি কি বললাম? এই দুটো ক্রাইটেরিয়া, মান এবং দিক। মান, শুধুমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই। আর ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি কি? যে রাশির মান আছে, দিক আছে এবং ভেক্টর বীজগণিতের সূত্র মেনে চলে, ঠিক আছে। ভেক্টর বীজগণিতের সূত্র মেনে চলে, বুঝতে পারলে? মেনে চলে, তাহলে সেইটাকে বলা হয় ভেক্টর রাশি। এই হচ্ছে ভেক্টর এবং স্কেলারের মধ্যে পার্থক্য হয়ে গেল। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে চাপ। চাপের কিন্তু শুধু মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ এখানে নেই, ঠিক আছে। চাপের শুধু মান আছে, দিক বা অভিমুখ নেই, বোঝা গেল। 13 নম্বর কোশ্চেন চলে আসা, বলেছে একটি ভেক্টর পরিমাপের জন্য পরিমাণের মাত্রা এবং দিক উভয় থাকে, যেখানে একটি স্কেলার
পরিমাণে শুধুমাত্র মাত্রা থাকে, কোনো দিক থাকে না। নিচের কোনটি ভেক্টরের পরিমাণ? নিচের কোনটি ভেক্টরের পরিমাণ? কাজ, গতি, স্থানচ্যুতি নাকি শক্তি? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের স্থানচ্যুতি। দেখো স্থানচ্যুতি মানে কি, একটা স্থান তুমি এ স্থানে ছিলে, সেখান থেকে চলে গেলে বি স্থানে, তাহলে স্থানের চ্যুতি ঘটলো। ঠিক আছে, স্থানের চ্যুতি ঘটলো। তাহলে স্থানের চ্যুতি যদি ঘটে তাহলে এটা কি, একটা নির্দিষ্ট দিকে গেল, তাহলে এখানে কিন্তু দিক বা অভিমুখ আছে এবং একটা তো নির্দিষ্ট মান আছে, তাহলে এটা একটা ভেক্টর রাশির মধ্যে পড়ে যাচ্ছে। ওকে, 14 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটির দিক এবং মাত্রা উভয়ই আছে? ভর, দূরত্ব, গতিবেগ নাকি গতি? কোনটার দুটোই আছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের গতিবেগ। গতিবেগের কি আছে বলো? গতিবেগের দিক এবং মাত্রা দুটোই আছে। ওকে, একটা নির্দিষ্ট দিকেই তো গতি যাচ্ছে, ধরো এ স্থান থেকে বি স্থানে গেল, একটা নির্দিষ্ট 20 কিলোমিটার/আওয়ার গতিবেগ, তাহলে একটা নির্দিষ্ট দিক আছে, তাহলে সেই গতিটা পাবে কি করে, তাই না? এর পরের কোশ্চেনটা চলে আসো, 15 নম্বর কোশ্চেন বলেছে প্রদত্ত ভৌত পরিমাণে কোনটি আপেক্ষিক পরিমাণ নয়? আপেক্ষিক পরিমাণ নয়। সময়, ত্বরণ, বেগ নাকি দূরত্ব? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সময়। সময় কিন্তু আপেক্ষিক পরিমাণ নয়। ঠিক আছে, বেগ একটি স্থানচ্যুতি হার হিসাবে সংজ্ঞায়িত করা হয়ে থাকে, তাহলে বেগ ইজ ইকুয়াল টু স্থানচ্যুতি বাই সময়। ঠিক আছে, বেগ হচ্ছে স্থানচ্যুতি বাই সময়। বোঝা গেল? স্থানচ্যুতি মানেটা কি আমি একটুখানি ইলাবোরেটলি বলি। স্থানচ্যুতি মানে এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব, আর কিচ্ছু না। স্থানের চ্যুত ঘটেছে মানে এখান থেকে এখানে এসছে, এই। ঠিক আছে, মানে দূরত্ব বাই সময়। বেগ মানে তুমি বলে দিতে পারো এরকম ভাবে, দূরত্ব বাই সময়, এটা বললেও হয়ে যাবে। বোঝা গেল? এইগুলো দিয়ে কিন্তু আমাদের ছোট ছোট নিউমেরিক্যাল গুলো করতে হবে, আমরা পরে নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করবো, আলাদা ভিডিওতে পুরো নিউমেরিক্যাল থাকবে। ওকে, 16 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি ভেক্টরের পরিমাণ? ভেক্টরের পরিমাণ হচ্ছে আয়তন, ভর, বল নাকি দৈর্ঘ্য? সঠিক উত্তর হয়েছে বল হচ্ছে আমাদের ভেক্টর রাশির পরিমাণ। ঠিক আছে, ভেক্টর। তারপরটা বলেছে কোনটা নট আ ভেক্টর কোয়ান্টিটি? নিচের কোনটি ভেক্টর নয়? এই 9 প্রশ্নগুলো ভালো করে দেখতে হয় কিন্তু, নাহলে কিন্তু ভুলভাল হয়ে চলে আসতে হবে। এনটিপিসি 2021 এসেছিল, দেখো শক্তি, টর্ক, স্থানচ্যুতি নাকি ত্বরণ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে শক্তি। শক্তি শুধুমাত্র স্কেলার আছে। শক্তি মানে যার একটা মান আছে, কিন্তু এর কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই। ওকে, যে সকল ভৌত রাশিগুলি পরিমাপের পাশাপাশি দিক নির্দেশ সম্পূর্ণভাবে উপস্থাপন করতে হয় তাদের ভেক্টর রাশি বলে। উদাহরণ, মোমেন্টাম, ইম্পালস, ত্বরণ, বল, স্থানচ্যুতি, বেগ, এগুলো সমস্ত কিছু কিন্তু স্কেলার ভেক্টর রাশি, যেখানে শক্তি, দূরত্ব, সময়, শক্তি দুবার করে লেখা রয়েছে ইত্যাদি, এগুলো সব স্কেলার রাশি। ঠিক আছে, স্কেলারে শুধু মান আছে কিন্তু দিক নেই। 18 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি স্কেলার রাশি? গতিবেগ, বল, ভর নাকি বেগ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভর। ভর একটা স্কেলার রাশি, জাস্ট একটা ভর বা ওজন, এটার একটা মান আছে কিন্তু কোনো দিকের ব্যাপার নেই। 19 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি বিশালতা এবং দিক এর ক্ষেত্রে ম্যাগনিটিউড? ঠিক আছে, বিশালতা বাংলাটা কেমন কেমন লাগছে? ম্যাগনিটিউড এবং ডিরেকশন, মানে কোনটার ম্যাগনিটিউড আছে কিন্তু ডিরেকশন নেই, অর্থাৎ কোনটা স্কেলার রাশি বলতে বলেছে, গ্রুপ ডিতে এসেছিল। দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে কাজ। কার্যের কিন্তু জাস্ট একটা মান আছে, কোনো দিক নেই, অর্থাৎ এটি একটি স্কেলার রাশি। এরপর কোশ্চেনটা দেখো, নিচের কোনটি বেশি কাজ করতে পারে? নিচের কোনটি বেশি কাজ করতে পারে? বন্দুক থেকে ছোড়া একটি বুলেট, এটা অনেক বেশি কার্য করতে পারে। ঠিক আছে, এটা অনেক বেশি কার্য করতে পারে কারণ এর গতিবেগ অনেক বেশি, সেই কারণে। ওকে, তো এই ছিল আজকের 20টা কোশ্চেন। এরকম রেগুলার আমাদের রাত 8টা থেকে তোমাদের সায়েন্সের সিরিজ চলছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এক এক দিন এক এক রকম। তো আমাদের সঙ্গে জয়েন থাকো, নিচের ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে সমস্ত ভিডিও পিডিএফ গুলো ওখানে প্রোভাইড করে দেওয়া হয়। আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।